শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত, বনানী কবরস্থানে সমাহিত। আপনারা দোয়া করবেন আমার মেয়ে জানি এই ব্যথা সহ্য করতে পারে এবং আমার জামাই জানি অতি সত্য সুস্থ হয়ে ওঠে। শোকার্ত স্বজনের বাড়িতে প্রধানমন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালায় 9 জন আত্মঘাতী। 2 সন্দেহভাজন হামলাকারীর ভিডিও প্রকাশ, ব্যর্থতার দায়ে আইজিপি ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ। 87% পাওয়া গেছে যে কোনো কন্টামিনেশন নাই। যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো? এটা তো একটা নাটক, সাজানোর নাটক না। ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য, স্বীকার করলেন এমডি। 1 ভাগ দূষিত হলেও ব্যবহার উপযোগী নয় বলছেন বিশেষজ্ঞরা। তুরাগ তীরে বিআইডব্লিউটি এর অভিযানে 2টি বহুতল মার্কেট সহ অর্ধ শতাধিক বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, বন্ধ করে দেয়া হলো টঙ্গী রেল সেতুর কাজ। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হল শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত 8 বছরের জায়ান চৌধুরী। এর আগে তার জানাজায় তৈরি হয় জনস্রোত। বনানীতে শোক সন্তপ্ত স্বজনের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জায়ানের জানাজায় অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে ধ্বনিত হয় সন্ত্রাসবাদ রুখে দাঁড়ানোর প্রত্যয়। আজহার লিমন ও মুজাহিদ শুভকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন দেবাশিস রায়। বিমানে উড়ে মা বাবার সাথে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল 8 বছরের চঞ্চল জায়ান। নারকীয় সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিমানে করেই দেশে ফিরল জায়ান, কিন্তু লাশ হয়ে। বুধবার দুপুর 1টার কিছু আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জায়ান চৌধুরীর মরদেহবাহী ফ্লাইটটি। শোকার্ত শেখ ফজলুল করিম সেলিম নাতির মরদেহ গ্রহণের পর লাশবাহী গাড়ি রওনা দেয় বনানীর উদ্দেশ্যে। দুপুর 1:30টায় নানা বাড়িতে ফেরে নিষ্প্রাণ জায়ান। শোকের বাড়িতে সান্ত্বনা জানাতে তখন ভিড় করেন হাজারো শুভাকাঙ্ক্ষী। আদরের নাতিকে শেষবারের মতো দেখতে বনানীতে ছুটে আসেন জায়ানের নানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তিনি। বেশ কিছুক্ষণ থেকে স্বজনদের সঙ্গে শোক ভাগাভাগি করে নেন তিনি। বিকেলে নানাবাড়ির পাশে চেয়ারম্যান বাড়ি মাঠে জায়ানের জানাজার আনুষ্ঠানিকতা হয়। এ সময় কান্না জড়ানো কণ্ঠে নানা শেখ সেলিম জায়ানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে ভর্তি তার বাবা মশিউল হক চৌধুরীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আপনারা দোয়া করবেন আমার মেয়ে জানি এই ব্যথা সহ্য করতে পারে এবং আমার জামাই জানি অতি সত্য সুস্থ হয়ে ওঠে। ছোট্ট জায়ানের জানাজায় মানুষের ঢল নামে। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান ছিল অনেকের কণ্ঠে। মামনি সোনিয়া একটি লক্ষ্মী মেয়ে, তার বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। শুধু দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন পরিবারের সকলকে যেন সহ্য করার তৌফিক দান করে। একটা জায়গায় বোমা হামলা করে দিল, বাচ্চা সহ সবাই মারা গেল, তাদের কি অপরাধ ছিল? এই জায়ান তো নিষ্পাপ। ধর্ম নিয়ে যে নির্মম বর্বরতা, এটা আসলে খুবই ধিক্কারজনক এবং অগ্রহণযোগ্য। এরকম একটা নৃশংস ঘটনা জায়ানের জন্য খুব দুঃখজনক। এরপর বনানী কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত হয় জায়ান চৌধুরী। চোখের জলে তাকে চিরবিদায় জানায় স্বজনরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে যেতে যেতে ওয়াসার পানি প্রায় 40% পর্যন্ত ব্যবহার অযোগ্য হয়ে যায় বলে এবার স্বীকার করলেন খোদ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। ওয়াসার পানি ব্যবহার উপযোগী নয় দাবি করে গতকাল ক্ষুব্ধ হয়ে যারা তাকে না ফোটানো পানি দিয়ে শরবত খাওয়াতে গিয়েছিলেন
তারা মানসিকভাবে সুস্থ নয় বলেও দাবি করেন তিনি। তবে পানি গবেষকরা সুপেয় পানি না পাওয়ার জন্য ওয়াসাকে দায়ী করে বলছেন 1% দূষিত হলেও সে পানি কোনোভাবেই আর ব্যবহার উপযোগী থাকে না। মাহমুদ রাকিবের রিপোর্ট। রাজধানীর পানি শতভাগ সুপেয়। ওয়াসা এমডির এমন বক্তব্যের ব্যতিক্রমী প্রতিবাদে মঙ্গলবার তাকে না ফুটানো পানি দিয়ে শরবত খাওয়াতে ওয়াসা ভবনে যান কয়েকজন ক্ষুব্ধ নগরবাসী। তবে শরবত না খেয়ে ওয়াসা কর্তৃপক্ষ লাইন ঠিক করে পরে শরবত খাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাদের কাছে। ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার ওয়াসা এমডির কার্যালয়ে গেলে তিনি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওয়াসার অন্য কর্মকর্তারাও এমডির নিষেধ রয়েছে জানিয়ে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে টেলিফোনে সংস্থাটির এমডি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদের কর্মসূচি সাজানো ঘটনা বলেও উল্লেখ করেন। জানা দরকার যে এই ষড়যন্ত্রটা তাকে দিয়ে কে করালো। এটা তো একটা নাটক, সাজানোর নাটক না, শুনলেন না? সে আসে হলো চিপ একটা নেওয়ার জন্য। তাকে এই ষড়যন্ত্র কে করছে এটা উদ্ঘাটন করা উচিত। তার ভাই বলছে যে দেখেন একটু মাথায় গোলমাল আছে। নগরীতে সম্পূর্ণ বিশুদ্ধ পানি সরবরাহ সম্ভব নয় জানিয়ে ওয়াসার এমডি বলেন, লাইনের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে প্রায় 40% পানি। হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা আনপ্লান্ড সিটি ঢাকা, তার মধ্যে 100% প্লান্ট ওয়াটার ম্যানেজমেন্ট এদিকে হয়? মানুষের বাসার ভিতরে ঢোকার পর 60.25 পাওয়া গেল যে কন্টামিনেশন নাই, অর্থাৎ অলমোস্ট 40% কন্টামিনেট হয়। আপনি তো 87% আমাদের স্টাডিতে পাই আমরা যে লিকেজ থেকে বিড়ম্বনা সৃষ্টি হয়। লাইনের সমস্যার দায় ওয়াসাকেই নিতে হবে জানিয়ে বুয়েটের এই বিশেষজ্ঞ বলছেন, না ফুটিয়ে কোনোভাবেই ওয়াসার পানি ব্যবহার করা যাবে না। 62% ভালো, 38% খারাপ, এই কথা বললে কিন্তু চলবে না। 100%ই ভালো হইতে হবে। 0.1% হোক, সেটাও সমস্যা দেখা দেবে, কারণ ব্যাকটেরিয়া কোনো অবস্থাতেই থাকা যাবে না। যেখানে লিকেজ ব্রোকেজ আছে সেগুলো রিপেয়ার করার দরকার। সেগুলো যদি তারা প্রপারলি ম্যানেজ না করে তাইলে কিন্তু যত পিওর পানি ইনলেটে পাঠানো হোক সেটা কিন্তু কন্টামিনেশন হবেই। তবে পানির পর্যাপ্ত সরবরাহ থাকলে ভোক্তা পর্যায়ে বেআইনি লাইন নেওয়া বন্ধ হবে বলেও মনে করেন তিনি। নিজস্ব মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চারপাশের নদীগুলো দখলমুক্ত করার অব্যাহত অভিযানে টঙ্গীর তুরাগ তীরে 2টি মার্কেট সহ 55টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তৃতীয় পর্বের তৃতীয় পর্যায়ের অভিযানের দ্বিতীয় দিনে গুড়িয়ে দেয়া হয় একটি কাঁচা বাজারও। বন্ধ করে দেয়া হয় টঙ্গী রেল সেতুর নির্মাণ কাজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের পাশেই তুরাগের তীর দখল করে গড়ে উঠেছিল এ দুটি মার্কেট। বুধবার বিআইডব্লিউটিএর 32তম দিনের অভিযানের শুরুতেই গুড়িয়ে দেওয়া হয় 5 তলা ও 4 তলা বাণিজ্যিক ভবন দুটি। উচ্ছেদ করা হয় টঙ্গী কাঁচা বাজার সহ ছোট বড় অর্ধশতাধিক স্থাপনা। আর নদীর নাব্য সংকট সৃষ্টি ও বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া নির্মাণ কাজ করায় ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল প্রকল্পের অধীনে সেতুর কাজ বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আগামী কাজটুকুতে যাতে এই ধরনের ত্রুটি না থাকে সেই ক্ষেত্রে যেন কর্তৃপক্ষ এই বিষয়টা অবগত হয়। সেই কারণে আমরা এই মুহূর্তে আমরা বলছি যে কাজ আপাতত অফ থাকবে। অনুমোদন তো নিছে না না সেটা আমি বলতে পারবো না। ঠিক ম্যাজিস্ট্রেটরা বলছে এটা নিয়ম অনুযায়ী আমরা আমাদের অফিসাররে বলবো, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলবো, তারা ব্যবস্থা নেবে। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় টঙ্গীর আরিচপুর এলাকায় 7টি আবাসিক স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে যায় বিআইডব্লিউটি এর ভেকু। প্যানেল আইনজীবীর পরেও যারা সিনিয়র আইনজীবী তাদেরকে নিয়োগ করে এগুলোকে ভ্যাকেট করার আমরা চেষ্টা করব। সে আদেশগুলো ভ্যাকেট করে আমরা অবশ্যই এই স্থাপনাগুলো উচ্ছেদ করব। এদিকে অভিযান পরিদর্শনে এসে সংস্থাটির চেয়ারম্যান জানালেন, উচ্ছেদ হওয়া জায়গা দখলমুক্ত রাখতে বিআইডব্লিউটি এর নজরদারি রয়েছে। মন্ত্রণালয়ের এবং সচিব মহোদয়ের নির্দেশে আমরা ওখানে প্রায় প্রতি সপ্তাহে 2-3 বার করে একটা টিম পাঠাই, দেখে আসার জন্য উচ্ছেদ করা হয়। তা আগামীতে আমরা যেটা হবে, যেটা পার্মানেন্ট সলিউশন করা হচ্ছে, সেটা থাকলে আর আশা করি হবে না। তা আমাদের পরিকল্পনা আছে এই উচ্ছেদের পরে আমাদের ওয়াকওয়ে হবে। অভিযানে নদীর জায়গায় থাকা বালুর গদি নিলামে তুলে বিক্রি করা হয় 1,80,000 টাকা। টঙ্গী সড়ক ব্রিজ থেকে টঙ্গী রেল ব্রিজ পর্যন্ত অভিযানে অবমুক্ত করা হয় তুরাগ নদীর 1 একর জায়গা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়ন ও কলেজের জন্য আলাদা প্রশাসন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত
7 কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন তারা। পরে আগামীকাল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়ে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। 5 দফা দাবি নিয়ে বুধবার দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারীরা ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিতে থাকেন। ঢাকা ইউনিভার্সিটির কাছে যখন আমরা যাই কোনো প্রবলেম নিয়ে, তারা এমন ভাবে আচরণ করে যে আমরা তাদের স্টুডেন্টই না। 7 কলেজের জন্য আলাদা একটা প্রশাসনিক ভবন করা হোক, যেখানে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। দুপুরের নীলক্ষেতে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। যে সকল বিষয়ে অধিক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে পুনর্মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হবে। 7 কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্যই ইতোমধ্যেই প্রশাসনিক ভবনে স্বতন্ত্র সেল গঠন করা হয়েছে। প্রক্টরের আশ্বাসের পরও স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় উপাচার্যের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হলে আন্দোলন স্থগিত করেন তারা। আমাদের দাবি ছিল বিসি স্যার আমাদের এখানে আসবে, সুতরাং প্রক্টর স্যারে পাঠাইছে বিসি স্যার। বিসি স্যারাই আমাদের 10টা সমাধান দিয়ে গেছে, সেই সমাধানে আমাদের আংশিক সলভ হয়েছে। আজকের মতে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। বিকেলে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীদের প্রতিনিধি দল। 10 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল স্যারের সাথে দেখা করে আসলাম মাত্রই। স্যারে আমাদের কিছু বিষয়ে আশ্বস্ত করছে, স্যার যে বিষয়ে আশ্বস্ত করছে, কিছু বিষয়ে আমরা সন্তুষ্ট, কিছু বিষয়ে আছে অসন্তুষ্ট। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। সবার সাথে আলোচনা করে। কিফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। রংপুরের মিঠাপুকুরের মির্জাপুরে গণধর্ষণের শিকার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর 2 বোনের একজনের আত্মহত্যার 4 দিন পর মামলা নিয়েছে পুলিশ। এর আগে মিঠাপুকুর থানার ওসির বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। এখন তিনি বলছেন আসামিদের ধরতে অভিযান চলছে। আটক করা হয়েছে অভিযুক্ত রতনের বাবাকে। এদিকে তদন্ত শুরুর পর বিচার পাওয়ার আশায় বুক বেঁধেছেন স্বজন ও এলাকাবাসী। রতন সরকারের রিপোর্ট। আমি কোনো খবর পাই না, আমি কথাটা কেন বলবো? আপনার এখানে একটা আদিবাসী পল্লীতে আত্মহত্যা করে মারা যাচ্ছে, আপনি জানেন না? আমার কাছে কেউ কিছু বলে না। নিজের থানায় জিডি আর তার ভিত্তিতেই লাশের ময়নাতদন্ত হলেও মঙ্গলবার এ নিয়ে কিছুই জানেন না এমন কথাই বলেছিলেন ওসি জাফর। এক রাতে বদলে গেছে পরিস্থিতি। নিজেই উদ্যোগী হয়ে মামলা নিয়েছেন। অভিযুক্ত রতন মিঞ্জি ও অজ্ঞাত 2 সহযোগীকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। ইতিমধ্যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনছি এবং সে কিছু তথ্য দিয়েছে, সেগুলোর জন্য আমাদের 2-3টে টিম কাজ করতেছে। আশা করি খুব শীঘ্রই আসামি যে অপরাধের সাথে তারা জড়িত সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাঁড়গোড়ায় আমরা তাদেরকে উপস্থাপন করতে পারবো। বিকালে জেলা প্রশাসক এনামুল হাবিব ও পুলিশ সুপার মিজানুর রহমান নির্যাতিতদের বাড়িতে গিয়ে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে স্বস্তি ও বিচার পাবার আশা করছেন ধর্ষণের শিকার ও আত্মহত্যাকারী স্বপ্না টপ্পার স্বজন ও এলাকাবাসী। আমার মেয়ে ধর্ষণ হয়েছে, এতে আমি এর বিচার চাই, সঠিক বিচার চাই। কোথায় আছে, কে ছিল, তাদেরকে সবাইকে আইনের সাহায্যে বিচার হোক। এখানে যে এখন তদন্ত করা হচ্ছে, পুলিশ তদন্ত এবং মিডিয়া চ্যানেল, আশাবাদী যে আমরা সঠিক বিচার পাবো। তবে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি পুলিশের অবহেলার তদন্ত করে বিচার চাইছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মীরা। নুসরাত হত্যাও মানে তাকে পুড়িয়ে মেরে ফেললো, আবার এখানে সে নিজে মারলো, তাহলে মারা গেল। তাই এখানে কতটা লজ্জা, কতটা অপমান, কতটা মানে যন্ত্রণা নিয়ে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। পুলিশ কর্মকর্তার যদি কোনো গাফিলতি থেকে থাকে, সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমাদের কাছে আমাদের দাবি প্রত্যাশা যে বিষয়টা খতিয়ে দেখবে। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মানবাধিকারের পক্ষ থেকে এটা আইনগত আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। বৃহস্পতিবার রংপুর শহরে আত্মীয়ের বাসায় ছোট বোনকে নিয়ে বেড়াতে যায় মিঠাপুকুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বপ্না। শুক্রবার সকালে মাহিগঞ্জ এলাকায় প্রেমিক রতন মাঞ্জির সঙ্গে দেখা করতে যায় 2 বোন। সেখানে কৌশলে রতন ও তার 2 সহযোগী 2 কিশোরীকে গণধর্ষণ করে। ওই দিন বাড়িতে ফিরেই আত্মহত্যা করে স্বপ্না। রতন সরকার, সময় সংবাদ, মিঠাপুকুর, রংপুর। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলার তদন্তে সোনাগাজী থানা পরিদর্শন করেছে পিবিআই। এদিকে
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সাথে দেখা করে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। বিচার দাবিতে ফেনীতে আজও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহরে প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে মানববন্ধন করেছে ব্যবসায়ীদের একাধিক সংগঠন। ফেনী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্যদিকে দুপুর 12টার দিকে সোনাগাজী উপজেলায় বাজারে জিরো পয়েন্টে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। আন্তরিকভাবে আবেদন করছি তারা যেন আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে যেন বের হতে না পারে। সে গিলটি যে হোক, যদি এখানে সুষ্ঠু তদন্তের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে পুলিশ প্রশাসন, তখন আমরা পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। নুসরাত হত্যার ঘটনায় তার ভাইয়ের করা মামলায় আইনি সহায়তা দিতে দুপুরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন আইন ও সালিশ কেন্দ্রের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। এ মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে নুসরাতের পরিবারের পাশে থাকার কথা জানান সংস্থাটির এই কর্মকর্তা। যারা এই ধরনের অপরাধ করে তারা পার পাওয়ার জন্য আবার আপিল করে, তারপরে সেই আপিলেও হয় না, আবার সুপ্রিম কোর্টে যায়, একটা কিন্তু প্রক্রিয়ায় পার হতে হয়। এই ধৈর্যটা যেন তারা রাখে, আমাদের এইটাই বলার কথা। এবং পাশাপাশি আমরা তাদের পাশে থাকবো। আলোচিত এই হত্যাকাণ্ডে করা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত 8 আসামি সহ গ্রেফতার করা হয়েছে 20 জনকে। আর নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 8 জন। সময় সংবাদ, ফেনী। ৭১-এর গণহত্যার স্বীকৃতি চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার 2 জনের ফাঁসির রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের চালানো গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ আবার হোক, এটা কেউই চায় না। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার কাজ শেষ হয়েছে। যে কোনো দিন রায় দেবেন ট্রাইব্যুনাল। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা আজও গণহত্যা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। যদিও পৃথিবীর অনেক দেশেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যভুক্ত 25শে মার্চের গণহত্যা। বুধবার মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রথম বাংলাদেশের গণহত্যা সেইটাকে স্বীকৃতি দানের জন্য সরাসরি ট্রাইব্যুনাল এই রায় উল্লেখ করেছে। বিশ্ব সম্প্রদায়ের কাছেও বলেছেন যে এই ধরনের ট্রমা, এই ধরনের বর্বরচিত ঘটনাটাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে। এদিন মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের হত্যার দায়ে নেত্রকোনার 2 জনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মাননীয় আদালত চার্জ নাম্বার 4-এ গণহত্যাকে স্বীকৃতি দিয়েছেন। 7 জন হিন্দু সিভিলিয়ানকে নির্মমভাবে এবং নিষ্ঠুরভাবে শুধু হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, বাড়িঘর লুণ্ঠন, অগ্নিসংযোগ করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। এদিকে দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলার বিচার শেষ হয়েছে। রায় লেখা শেষ হলে তা ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদকের করা অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড ও 12 কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই রায় ঘোষণা করেন। রায়ের জন্য মামুনকে আদালতে হাজির করা হয়। গত 8 এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, রেলওয়ের সিগন্যাল সিস্টেমে আধুনিকায়নের টেন্ডার বাতিলের হুমকি দিয়ে 2003 থেকে 2006 সালের মধ্যে গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান এম শাহজাদ আলীর কাছ থেকে 6,01,57,762 টাকা নেন গিয়াস আল মামুন। পরবর্তীতে তা বাংলাদেশ থেকে লন্ডনের নেটওয়েস্ট ব্যাংকে পাচার করেন তিনি। ওই ঘটনায় 2011 সালের 22শে সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করার পরের বছর 29শে এপ্রিল মামুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। চার্জশিটভুক্ত 12 সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় 9 জন আদালতে সাক্ষ্য দেন। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত ও আহত ব্যক্তির সন্তানেরা মাতৃস্নেহে বেড়ে উঠছে গাইবান্ধার ফুলছড়ির অর্কা হোমস নামের একটি প্রতিষ্ঠানে। 43 জন ছেলেমেয়ের লেখাপড়া সহ সব দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। গাইবান্ধা থেকে আতুল হক সাগরের ছবি ও রিপন আকন্দের তথ্য নিয়ে রিপোর্ট।
রানা প্লাজা ট্র্যাজেডির শিকার শিশুদের জন্য এই হোমস্টে গড়ে তোলে রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন অর্কা। এখানে রয়েছে 3তলা ভবন, খেলার মাঠ, লাইব্রেরি ও মেডিকেল সেন্টার। পাশে শিশুদের শিক্ষার জন্য রয়েছে হোসেনপুর মুসলিম একাডেমি। স্বাস্থ্যসম্মত ও ঘরোয়া পরিবেশে এখানে গড়ে উঠছে রানা প্লাজা ট্র্যাজেডিতে আহত ও প্রাণ হারানো পোশাক শ্রমিকদের 43 জন সন্তান। বেশিরভাগ শিশুই এসেছে বিজিএম এর মাধ্যমে। আশ্রয় নেওয়া শিশুদের পড়ালেখা, খাওয়া দাওয়া, নামাজ পড়া সবই হয় একসাথে। খেলাধুলা, বিনোদন ও গল্পগুজবে কাটে তাদের দিন। তাদের স্বপ্ন মানুষের মতো মানুষ হওয়া। 2015 সালে আমাকে এখানে দেয়, তখন থেকে আমি এখানে আছি। খাবার উন্নতি বেড়েছে, তারপর এখানে পড়াশোনার দিকে অনেক ভালো। কাপড় চোপড়, লেখাপড়া, চিকিৎসা সহ সমস্ত সুযোগ সুবিধা আমি এখন পাচ্ছি। এখানে থেকে লেখাপড়া করলেই ভবিষ্যতে আমি অনেক বড়, আমার মনের যে আশা সেটা আমি পূরণ করতে পারবো। এখানে নিজের সন্তানের মতো করে স্নেহ আর ভালোবাসায় শিশুদের মানুষ করছেন দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক নূরজাহান বেগম। নিজের কোনো সন্তান নেই, তাই এখানকার শিশুদের মাঝেই কাটিয়ে দিতে চান বাকিটা সময়। আমার বাচ্চাদেরকে যেভাবে মানুষ করতাম ঠিক সেইভাবেই আমি এদেরকে চেষ্টা করতেছি যে এরা যেন সেইভাবে মানুষ হতে পারে। আর লেখাপড়া করে এখানকার শিশুরা যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যেই কাজ করছে অর্কা হোমস। তারা মানুষের মধ্যে মানুষ হতে পারে, সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে গাইবান্ধা জেলার প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিহত হন, আর আহত হয়ে বেঁচে আছেন শতাধিক নারী পুরুষ। এখনো নিখোঁজ 15 জন। 2014 সালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার হোসেনপুর গ্রামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। সময় সংবাদ, গাইবান্ধা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ানের জানাজায় জনস্রোত, বনানী কবরস্থানে সমাহিত। শোক জানাতে শেখ সেলিমের বাসায় প্রধানমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, সংসদে বললেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কায় হামলার ঘটনায় তীব্র নিন্দা, শোক প্রস্তাব গৃহীত। এবং শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলা চালায় 9 জন আত্মঘাতী, 2 সন্দেহভাজন হামলাকারীর ভিডিও প্রকাশ, ব্যর্থতার দায়ে আইজিপি ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।